গল্পের আসল ভাই ওকিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজ থেকে হিমু এবং একটি রাশিয়ান পরী। আজ থাকছে এর দ্বিতীয় পর্ব। গত 7 দিনে আমার জীবনে যেসব ঘটনা বা দুর্ঘটনা ঘটেছে তা আলাদা শিরোনামে লিখছি পাঠকদের সুবিধার জন্য। পাঠকরা যেসব ঘটনা জানতে চান শিরোনাম দেখে তা ঠিক করবেন। ঘটনা প্রবাহ নিম্নরূপ। রাশিয়ান পরী। তার ঢাকায় আসার সময় হয়ে গেছে। সে আগামী বুধবার সিঙ্গাপুর এয়ারলাইন্সে আসছে। মাজেদা খালাকে সে একটি ইমেল পাঠিয়েছে। খালা তার কপি আমার কাছে পাঠিয়েছেন। এর বাংলা: আমার খাদ্য নিরামিষ, মাঝে মধ্যে ডিম চলতে পারে, রাতে ফলাহার করি, একটা আপেল সবুজ, একটা কলা এবং থাই পেঁপে। লাঞ্চে আমি 1 গ্লাস রেড ওয়াইন খাই, 75 ml। ঘুমাতে যাবার আগে ব্ল্যাক কফি। বাসস্থান: আমি সাধারণ বাংলাদেশি একটি পরিবারের সঙ্গে থাকতে চাই, পেইং গেস্ট হিসেবে। অ্যাটাচ বাথরুম থাকতে হবে, টয়লেট পেপার থাকতে হবে। এই বাথরুম অন্য কেউ ব্যবহার করবে না। টয়লেটে অবশ্যই হট ওয়াটারের ব্যবস্থা থাকবে। দরজা জানালায় নেট থাকবে যাতে মশা মাছি না আসে। বেডশিট এবং টাওয়েল প্রতিদিন সকাল 10টার মধ্যে বদলাতে হবে। ঘরে অবশ্যই এসি থাকতে হবে। ইন্টারনেট কানেকশন লাগবে। যাতায়াত: আমার জন্য একটা সাইকেল লাগবে। আমি সাইকেলে যাতায়াত করব। যে আমার গাইড তাকেও সাইকেলে সর্বক্ষণ আমাকে অনুসরণ করতে হবে। গাইড প্রতিদিন $100 করে পাবে। তার খাওয়া দাওয়া এর মধ্যেই ধরা থাকবে। আমার মেয়ে পরিচয় গাইড নিজে জানবে, কিন্তু কাউকে জানাতে পারবে না। গাইড গাইডের ইংরেজি ভাষার দখল থাকতে হবে। আমি বাংলা ভাষা শিখে এসেছি, তারপরেও কিছু কথা হয়তোবা আমি বাংলায় প্রকাশ করতে পারবো না। গাইডকে বুদ্ধিমান হতে হবে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বকর বকর করতে পারাকেই বুদ্ধিমত্তা ধরা হয়। আমার গাইড অতিরিক্ত কথা একেবারেই বলবে না। আলম এবং বালক হাজতি কাদের? মেসে আমার পাশের ঘরটি তাদের জন্য ভাড়া নিয়েছি। আলম দিন-রাত 24 ঘন্টা এই ঘরে থাকেন, ঘর থেকে বের হন না, দাড়ি গোঁফ কামান না। যে কোনো কারণেই হোক তিনি মহা দুশ্চিন্তায় আছেন। দুশ্চিন্তাগ্রস্ত মানুষের চুল দাড়ি দ্রুত বাড়ে, তারও বেড়েছে। লম্বা দাড়ি গোঁফে তার চেহারায় ঋষিভাব চলে এসেছে। তাকে দেখে মনে হয় সারাক্ষণ বিশেষ কিছু নিয়ে ভাবছেন। তিনি কেরোসিন কুকার কিনেছেন। 2 বেলা নিজে রান্না করে নিজের খাবার নিজেই খান। কাদেরকে ভাগ দেন না। এই নিয়ে কাদের কোনো মাথা ব্যথা নেই। আলম যেমন সারাক্ষণ ঘরের ভেতরে থাকেন, কাদের থাকে বাইরে। রাতে হঠাৎ হঠাৎ আসে। তাকে দেখে মনে হয় সে বিশেষ করে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। পরিকল্পনা সে কারো কাছে প্রকাশ করছে না। সে মাঝে মাঝে আমার কাছে আসে, মাথা নিচু করে মেঝেতে বসে থাকে, আমার চোখের দিকে তাকায় না। এক রাতে আমি নিচ থেকে বললাম, কিছু বলবি? হুম, বলে ফেল। পেটে কথা জমিয়ে রাখা ঠিক না। পেটে বেশি দিন গোপন কথা থাকলে অ্যাপেন্ডিসাইটিস হয়ে ফুলে যায়, ব্যথা শুরু হয়, তখন আর অপারেশন ছাড়া গতি থাকে না। একটা খুন করতে চাই ভাইজান। খুন করতে চাইলে কর, এত চিন্তার কি আছে? তাদের চমকে মাথা তুলে তাকালো, আবার চোখ নামিয়ে ফেলল। সে আমার কথায় পুরোপুরি বিভ্রান্ত। কালে খুন করতে চাই শুনবেন? না, যাকে খুন করবি সে তো শেষই হয়ে যাবে, তার কথা শুনে লাভ কি? খুনের তারিখ ঠিক করেছি, বুধবার দিবাগত রাত। ওই তারিখটা বাদ দে, ওই দিন তোকে নিয়ে এয়ারপোর্টে যাব। পঞ্জিকা দেখে ভালো একটা তারিখ বের করে দেব। ভালো কাজ চিন্তা ভাবনা করে করতে হয় না, মন্দ কাজ অনেক চিন্তা ভাবনা করে করতে হয়। তাদের বলল, ধরা পড়লে পুলিশ ফাঁসিতে ঝুলাবে না? তোর বয়স কম, ফাঁসিতে ঝুলাবে না, সংশোধন কেন্দ্রে পাঠাবে। সংশোধন কেন্দ্র অপরাধের বিরাট ট্রেনিং সেন্টার। সেখান থেকে ইনশাল্লাহ মারাত্মক সন্ত্রাসী হয়ে বের হবি। লোকে তোকে খাতির করবে। টহল পুলিশের সঙ্গে দেখা হলে টহল পুলিশের সালাম পাবি।
ভাইজান, আর শুনতে চাই না, চুপ করেন। আমি চুপ করলাম। মাজেদা খালা, খালু সাহেব এবং মানিব্যাগ সমাচার। খালু সাহেবের সঙ্গে তার হারানো মানিব্যাগ নিয়ে আমার কথা হয়েছে, মুখোমুখি না, টেলিফোনে। আমি, খালু সাহেব ভালো আছেন? আপনার প্রেশারের অবস্থা কি? খালু, আমার প্রেশার নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি তোমার নিজের প্রেশার নিয়ে মাথা ঘামাও। মানিব্যাগটা কি পাওয়া গেছে? হারানো মানিব্যাগ কখনো পাওয়া যায়? খেজুরের আলাপ আমার সঙ্গে করবে না, স্টুপিড। খালু সাহেব, নিজ উদ্যোগে আমি আপনার মানিব্যাগের সন্ধান চালিয়ে যাচ্ছি এবং কিছু ফল পেয়েছি। কিছু ফল পেয়েছো মানে কি? ধোয়া বাবা বলেছেন মানিব্যাগ অবশ্যই পাওয়া যাবে, কিছু টাকা হয়তো পাওয়া যাবে না, বাকি সব পাওয়া যাবে। আমার সঙ্গে ইয়ার্কি করছো? আমি ইয়ার্কি করব কেন? ধোয়া বাবা যা বলছেন তাই বললাম। উনি মানিব্যাগে বাংলাদেশি টাকার পরিমাণ বলতে পারেননি, তবে আমেরিকান ডলার $700 আছে এটা বলে দিয়েছেন। কি বললে? জরুরি কিছু কাগজপত্র ক্লিপ দিয়ে আটকানো, এটাও বললেন। খালু খানিকটা নরম। ধোয়া বাবাটা কে? উনি আধ্যাত্মিক মানুষ, বুড়িগঙ্গার ওপাশে থাকেন, কোনো খাদ্য গ্রহণ করেন না, শুধু ধোয়া খান। ধোয়া খান? জি, সিগারেট বা গাঁজার ধোয়া না, ভেজা খড় পুরানো ধোয়া খেয়ে জীবন ধারণ করেন। এইসব বুঝঝুকে আমাকে বিশ্বাস করতে বলো? বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, মানিব্যাগ পাওয়া গেলেই তো হলো। তাছাড়া শেক্সপিয়ার বলে গেছেন, দেয়ার আর মেনি থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ। উনার কথাও ফেলে দেওয়ার মতো না, এত বড় একজন নাট্যকার। যারা নিজে স্টুপিড তারা অন্যদের স্টুপিড ভাবে। তুমি স্টুপিড বলেই আমাকে স্টুপিড ভাবছো। ধোয়া বাবার সম্পর্কে আর কখনোই কিছু বলবে না। জি আচ্ছা, বলবো না। মানিব্যাগ পাওয়া গেলে কি করব? খালু সাহেব টেলিফোন রেখে দিলেন। মাজেদা খালার সঙ্গে আমার রোজই কথা হচ্ছে। তিনি দুটো বিষয় নিয়ে উত্তেজিত, এলিতার ঢাকায় আসা এবং খালু সাহেবের মানিব্যাগে রাখা টেলিফোন নাম্বার। মাজেদা খালা জানিয়েছেন তিনি টেলিফোন নাম্বার বিষয়ে গোপন অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তিনি মোটামুটি নিশ্চিত পরকীয় জাতীয় কিছু। তিনি জানিয়েছেন সত্যি যদি এমন কিছু হয় তাহলে তিনি খালু সাহেবের মুখে এসিড ছুড়বেন। শুধু পুরুষরাই মেয়েদের মুখে এসিড ছুড়বে তা হবে না, এসিড কিনে দেওয়ার দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন। আমি 2 লিটারের একটা পানির বোতলে সাদা ভিনেগার ভর্তি করে খালাকে দিয়ে এসেছি। ভিনেগারও এক ধরনের এসিড। খালা ভিনেগার লুকিয়ে রেখেছেন তার আলমারিতে। সব এসিড ভয়ঙ্কর না, ভিনেগার এসিড হলেও সুখাদ্য। পেন্সিলসি। পেন্সিলসি সাহেবের আসল নাম আবুল কালাম। তিনি এই নিয়ে 3য় দফা আমার কাছে এসেছেন। ভদ্রলোক ইংরেজি সাহিত্যে এমএ। তার গায়ে যখন পুলিশের পোশাক থাকে তখন থাকে না, তখন তাকে অধ্যাপক বলেই মনে হয়। তিনি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসেন, এটা পরিষ্কার। উদ্দেশ্যটা পরিষ্কার না। আমার ধারণা আমি পুলিশের নজরদারিতে আছি। পুলিশ মাঝে মাঝে কঠিন অপরাধীদের ছেড়ে দেয়, পেছনে কেউ লাগিয়ে রাখে। অপরাধী কোথায় যায়, কার কাছে যায়, এইসব মনিটর করা হয়। ওসি সাহেবের দেখলাম কাদের বিষয়ে বিশেষ আগ্রহ। কাদের ছেলেটা কি আপনার সঙ্গেই থাকে? হ্যাঁ, যাবার জায়গা নাই। কাদের আগে কোথায় ছিল জানেন? না। জানতে ইচ্ছা হয় না? না, না জানাই ভালো। এই জগতে সবচেয়ে সুখী হচ্ছে যে কিছুই জানে না, যেমন 4 বছরের নিচের বয়সের শিশু। আমি অনেকের কাছে শুনেছি আপনার আধ্যাত্মিক ক্ষমতা আছে। আমার সিগারেটের প্যাকেটে কয়টা সিগারেট আছে বলতে পারবেন? না। মানিব্যাগে কত টাকা আছে সেটা জানেন? না। আপনার বিষয় কেন ছড়ালো যে আপনার আধ্যাত্মিক ক্ষমতা আছে? মানুষ মিথ তৈরি করতে ভালোবাসে। আপনি ইংরেজি সাহিত্যের এমএ, আমাকে আপনার পছন্দের একটা ইংরেজি কবিতা শোনান। কেন? এমনি। আপনি ঝিম ধরে আছেন, আমিও ঝিম ধরে আছি। ঝিম কাটানোর ব্যবস্থা। I have been here before,
but when or how I cannot tell. I know the grass beyond the door, the sweet hint smell, the sighing sound, the light around the shore. ওসি সাহেব কবিতা শেষ উঠে দাঁড়ালেন। আমি বললাম, আবার কবে আসবেন? ওসি সাহেব জবাব দিলেন না। আমি হঠাৎ করে বললাম, পায়ের আলতা খুব সুন্দর জিনিস, কিন্তু আলতাকে সবসময় পায়ে পরে থাকতে হয়, এর উপরে সে উঠতে পারে না। ওসি সাহেব ঠান্ডা গলায় বললেন, হঠাৎ আলতার প্রসঙ্গ তুললেন কেন? এমনি তুললাম। আলাপ আলোচনা মানুষ প্রায় প্রসঙ্গ ছাড়া কথা বলে। ননসেন্স রাইম যেমন আছে, ননসেন্স কথাবার্তাও আছে। ওসি সাহেব বললেন, আমার স্ত্রীর নাম আলতা, এটা আপনি জানেন? আগে জানতাম না, এখন জানলাম। ওসি সাহেব কঠিন চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে চলে গেলেন। ভদ্রলোক বড় ধরনের ধাক্কা খেয়েছেন, ধাক্কা সামলাতে কিছু সময় লাগবে। তানিজা এবং তার বাবার জুতা। তানিজাকে তার বাবার জুতা ফিরিয়ে দিয়েছি। বাসায় তখন তানিজা এবং তার কাজের মেয়ে ছাড়া কেউ ছিল না। সদর দরজা তালাবদ্ধ। কথা হলো জানালা দিয়ে। আমি বললাম, তালাবদ্ধ কেন? তানিজা বলল, মা বাইরে গেছে, এই জন্যে। তালা খোলা থাকলে অনেক সমস্যা। সমস্যা বেশি থাকলে তালাবদ্ধ থাকাই ভালো। আমি তোমার বাবার জুতা ফিরিয়ে দিতে এসেছি। আপনার রং পছন্দ হয়নি? অন্য রং দেব? রং ঠিক আছে, ঠিক করেছে জুতা পরবো না। চা খাবেন? চা দেব? দাও এক কাপ চা। জানালার পাশে দাঁড়িয়ে চা খেয়ে চলে এলাম। এলিতা ঢাকা এয়ারপোর্টে পৌঁছল ডিসেম্বর মাসের 4 তারিখ, বুধবার, সময় সকাল 9টা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, জেটল্যাগ, অপরিচিত নতুন দেশে প্রথম পা দেয়ায় শঙ্কায় সে খানিকটা বিপর্যস্ত। সে ছেলে সেজে আসেনি, মেয়ে সেজেই এসেছে। কালো টপের সঙ্গে লাল, হলুদ, সবুজ রঙের স্কার্ট। রঙগুলি একটি গায়ে একটি মিশে সাইকাডেলিক আবহ তৈরি করেছে। আমার সঙ্গে কাদের, সে বিড়বিড় করে বলল, কেমন সুন্দর মেয়ে দেখছেন ভাইজান, সাক্ষাৎ হুর। কাদেরের হাতে প্লেকার্ড ধরা, সেখানে বাংলায় লেখা মিস্টার এলিত। এলিতার আকার বাদ দেওয়া হয়েছে নামের মধ্যে পুরুষ ভাব আনার জন্য। এলিতা এগিয়ে এলো। আমি বললাম, তোমার না পুরুষ সেজে আসার কথা? এলিতা বলল, পাসপোর্টে লেখা আমি মেয়ে, পুরুষ সেজে আসবো কিভাবে? মাজেদা খালা বলছিলেন এলিতা টিচার রেখে বাংলা শিখে এসেছে। তার বাংলার নমুনায় আমি চমৎকৃত। সে বলল, আইচা টিকছে। আমি বললাম, এর মানে কি? এলিতা বলল, এর অর্থ হয় ইটস ওকে। তখন বোঝা গেল সে বলছে আচ্ছা ঠিক আছে। তার অদ্ভুত বাংলায় আচ্ছা ঠিক আছে হয়ে গেল আইচা টিকছে। তার আরও কিছু বাংলা, উষ্ণ লোকছে, উষ্ণ লাগছে, অর্থাৎ গরম লাগছে। খাইদ ভলছে, খাদ্য ভালো লাগছে। কিনিত বিরাকত, কিঞ্চিত বিরক্ত। পাঠকদের সুবিধার জন্য তার সঙ্গে কথোপকথন সহজ বাংলায় লেখা হবে, তবে দু একটা বিশেষ ধরনের বাংলা ব্যবহার করা হবে। কাদেরের সঙ্গে পরিচয় করে দেবার পর এলিতা অবাক হয়ে বলল, বালকের চোখ খুব পবিত্রতা হয়, অর্থাৎ এই বালকের চোখের মধ্যে পবিত্রতা আছে। ইয়েলো ক্যাব নিয়ে আমরা ঢাকার দিকে যাচ্ছি। সে আগ্রহ নিয়ে ঢাকা শহর দেখছে, তার চোখে খানিকটা বিস্ময়বোধ। সে বলল, তোমাদের ঢাকা শহর তো যথেষ্ট পরিষ্কার। তুমি কি ভেবেছিলে নোংরা ঘিঞ্চিত শহর দেখবে? আমাকে তাই বলা হয়েছে। রাস্তায় এত দামি দামি গাড়ি দেখেও অবাক হচ্ছি। রিক্সা কোথায়? আমি শুনেছি ঢাকা রিক্সার শহর। গায়ে গায়ে রিক্সা লেগে থাকে, ফুটপাত দিয়ে কেউ হাঁটতে পারে না, রিক্সার উপর দিয়ে হাঁটতে হয়। রিক্সা প্রচুর দেখবে, এটা ভিআইপি রোড, এই রোডে রিক্সা চলাচল করে না। আমি যে গাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকবো, সেখানে কি যাচ্ছি? মাজেদা খালার বাসায় তোমাকে রাখার প্রাথমিক চিন্তা ছিল,
সেটা ঠিক হবে না। তিনি তার স্বামীর গায়ে এসিড ছুঁড়ে মারার জন্য আলমারিতে এক বোতল এসিড লুকিয়ে রেখেছেন। এসিড ছোড়াছুড়ির মধ্যে উপস্থিত থাকা কোনো কাজের কথা না। এসিড ছুঁড়ে মারা মানে? এসিড ছুঁড়ে মুখ ঝলসে দেয়া এদেশে স্বাভাবিক ব্যাপার। মনে করো কোনো ছেলে কোনো মেয়ের প্রেমে পড়ে তাকে বিয়ে করতে চাইল, মেয়ে রাজি না হলে মুখে এসিড। ও গড! আমি যদি তোমাকে প্রেমের প্রস্তাব দেই, সঙ্গে সঙ্গে না বলবে না, কায়দা করে এড়িয়ে যাবে। না বললে আমার মুখে এসিড মারবে? সম্ভাবনা আছে, আমি তো এই দেশেই বাস করি। লেগ পুলিং করবে না। আমি কোথায় থাকবো সেই ব্যবস্থা করো। তোমাকে হোটেলেই থাকতে হবে। পেইং গেস্ট হিসেবে কেউ তোমাকে রাখতে রাজি হবে না। কেন রাজি হবে না? রাজি না হবার অনেক কারণ আছে, মূল কারণ একটাই। মূল কারণ কেউ তোমাকে বলবে না। আমি বলে দিই? দাও। মূল কারণ হলো তুমি পরীর মতো রূপবতী একটি মেয়ে। এমন রূপবতী একজনকে কোনো গৃহকর্ত্রী বাড়িতে জায়গা দেবে না। তাদের স্বামী তোমার প্রেমে পড়ে যেতে পারে এই আশঙ্কায়। এলিদা শব্দ করে হাসছে। তার হাসি দেখতে এবং হাসির শব্দ শুনতে ভালো লাগছে। বাংলাদেশের কিশোরীরা শব্দ করে হাসে। একটু বয়স হলেই হাসির শব্দ গিলে ফেলার চেষ্টা করে। চেষ্টাতে সাফল্য আসে। একসময় হাসির শব্দ পুরোপুরি গিলে ফেলতে শিখে যায়। হারিয়ে ফেলে চমৎকার একটি জিনিস। এলিতা বলল, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ো, যথাসময়ে জাগিয়ে দেব। একবার ঘুমিয়ে পড়লে কেউ আমাকে জাগাতে পারে না। চিন্তা নেই, ঘুমন্ত অবস্থাতেই ধরাধরি করে তোমাকে হোটেলের রুমে নিয়ে তুলব। তুমি যে বাড়িতে থাকো সেখানে আমাকে নিয়ে যাও। আমি কোনো বাড়িতে থাকি না, মেসে থাকি। সেখানে তোমাকে নেওয়া যাবে না। কেন? মেস হচ্ছে পায়রার খুপড়ির মতো ছোট ছোট কিছু রুম। সেই সব রুমে আলো বাতাস ঢোকা নিষিদ্ধ। কমন বাথরুম। বাথরুম ব্যবহার করতে হলে লাইনে দাঁড়াতে হয়। মেসের মালিক মশা, মাছি, তেলাপোকা এইসব পুষে। বলো কি? কেন পুষে? যারা মেসে থাকে তাদের জীবন অতিষ্ঠ করার জন্য পুষেন। তুমি ঠাট্টা করছো? না, আমি প্রথম তোমার মেসে যাব, তারপর অবস্থা দেখে ডিসিশন নেব। তা করতে পারো। আমি এখন ঘুমিয়ে পড়ব। এমনি এমনি ঘুমিয়ে পড়বে, নাকি আমাকে ঘুম পাড়ানি গান গাইতে হবে? তুমি ঘুম পাড়ানি গান জানো? জানি, তবে আমাদের দেশে পুরুষদের ঘুম পাড়ানি গান গাওয়া নিষিদ্ধ। ঘুম পাড়ানি গান শুধু মা গাইবেন। আশ্চর্য তো! আশ্চর্যের সবে শুরু। তুমি আরো অনেক আশ্চর্যের সন্ধান পাবে। প্লিজ একটা ঘুম পাড়ানি গান গাও। আমি গাইলাম, খুকু ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এলিতা গভীর ঘুমে আচ্ছন্ন। তুর্গেনিভের এক উপন্যাসে পড়েছিলাম, যে নারীকে ঘুমন্ত অবস্থাতে সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী। এলিতাকে প্রকৃত রূপবতী বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ইয়েলো ক্যাবে উপস্থিত থাকলে বিড়বিড় করে বলতেন, দেখিনু তারে উপমা নাহি জানি, ঘুমের দেশে স্বপন একখানি, পালঙ্কিতে মগন রাজবালা, আপন ভরা লাবণ্যে নিরালা। পকেটে মোবাইল বাজছে। মাজিদা খালা ধার হিসেবে আমাকে মোবাইল দিয়েছেন। যতদিন এলিতা বাংলাদেশে থাকবে ততদিন মোবাইল আমার সঙ্গে থাকবে, যাতে আমি সব সময় খালার সঙ্গে যোগাযোগ রাখতে পারি। হিমু, এলিতা কি এসেছে? হুম। তার অবস্থা কি? সে গোঁফ কামিয়ে মেয়ে হয়ে গেছে। ফোনটা এলিতার কাছে দে, কথা বলি। তোকে কিছু জিজ্ঞেস করা অর্থহীন। এলিতা ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগে তাকে ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম পাড়িয়েছি। এখন সে আছে গভীর ঘুমে। এই মুহূর্তে স্বপ্ন দেখছে। বুঝলি কি করে স্বপ্ন দেখছে? আরইএম হয়েছে, তাই দেখে বুঝছি। আরইএম আবার কি? র্যাপিড আই মুভমেন্ট। চোখের পাতা দ্রুত কাঁপছে। সুন্দর কোনো স্বপ্ন দেখার সময় ঘটনা ঘটে। যখন ভয়ঙ্কর স্বপ্ন কেউ দেখে তখন চোখের পাতার সঙ্গে ঠোঁটও কাঁপে।
আমার সঙ্গে চালবাজি করবি না। আচ্ছা যাও, করবো না। এলিতা উঠবে কথায়। এখনো বুঝতে পারছি না, ঘুম ভাঙুক, তারপর ডিসিশন হবে। ও তোর ঘাড়ে মাথা রেখে ঘুমাচ্ছে নাকি? না। এক কাজ কর, আস্তে করে মেয়েটার মাথা তোর কাঁধে এনে ফেল, ও যেন বুঝতে না পারে। লাভ কি? ঘুম ভেঙে এলিতা দেখবে তোর ঘাড়ে মাথা রেখে ঘুমাচ্ছে, তাতে লজ্জা পাবে। লজ্জা থেকে প্রেম। লজ্জা থেকে প্রেম হয়, এটা জানা ছিল না। খালা বললেন, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, অপমান থেকে প্রেম হয়, লজ্জা থেকে হয়। আমি বললাম, তোমার কথায় মনে হচ্ছে সব কিছু থেকে প্রেম হয়। হয় না কি থেকে সেটা বল। তুই তো বিপদে ফিরলি। খালা, সুসংবাদ আছে। এলিতা নিজে থেকেই আমার ঘাড়ে মাথা রেখে ঘুমাচ্ছে। ভেরি গুড। একটা ছবি তুলতে পারবি? ছবি কিভাবে তুলবো? তোকে যে মোবাইলটা ধার দিয়েছি সেখানে ছবি তোলার অপশন আছে। অপশনে যা, এক হাতে মোবাইলটা তোদের দুজনের মুখের কাছে এনে বাটনে টিপ দে। আমি ছবি তুললাম না। এলিতার নিদ্রাভঙ্গের অপেক্ষায় থাকলাম। এলিতা এখনো ঘুমাচ্ছে। মেসে আমার বিছানায় বাচ্চাদের মতো কুকরি মুকরি ঘুম। এই ঘরে দিনের বেলাতেও কিছু ড্রাকুলা মশাকে দেখা যায়। ড্রাকুলা মশাদের বিশেষত্ব হচ্ছে এরা কানের কাছে ভন ভন করে না, সরাসরি রক্তপাত। ধর তক্তা মার প্যারেকটাই। ড্রাকুলা মশাদের হাত থেকে এলিতাকে বাঁচানোর জন্য তার বিছানায় আলো মশারি খাটিয়ে দিয়েছে। ঘুম ভাঙলে এলিতার খিদে পাবে, সেই ব্যবস্থাও আলম করে রেখেছেন। গফর গায়ের গোল বেগুনের চাকতি হলুদ লবণ মাখিয়ে রাখা হয়েছে। নতুন আলু কুচি কুচি করে লবণ পানিতে ভেজানো। দেশি মুরগির ডিমে সামান্য দুধ দিয়ে প্রবলভাবে ফেটানো হয়েছে। কালিজিরা চাল এনে রাখা হয়েছে। 10 মিনিটের নোটিশে খাবার দেওয়া হবে। আমি আলমের ঘরে বসে আছি। বালক হাজতি কাদের নেই। কোথায় গেছে, কখন ফিরবে, কিছুই বলে যায়নি। আলম বলল, হিমু ভাই, আমি চিন্তা করে একটা বিষয় পেয়েছি। কি পেয়েছেন? একটা রহস্যের সমাধান পেয়েছি। এখন বলা যাবে না, অন্য কোনো সময় বলবো। আপনার যখন বলতে ইচ্ছে করবে বলবেন। আমি যে দিনরাত দরজা জানলা বন্ধ করে বসে থাকি, খামাখা বসে থাকি না, চিন্তা করি। এখন কি নিয়ে চিন্তা করছেন? আজ কোনো চিন্তা শুরু করতে পারি নাই। গতকাল চিন্তা করেছি মশা নিয়ে। মশা নিয়ে কি চিন্তা? দুপুরবেলা মশা গালে কামড় দিয়েছে, গাল ফুলে গেছে, তখন শুরু করলাম মশা নিয়ে চিন্তা। মানুষের যেমন শেষ বিচারের দিনে হিসাব নেওয়া হবে, মশার কি হবে? আমাদের যেমন দুর্যোগ বেহেস্ত আছে, মশাদের কি আছে? দুষ্ট মশাদের আল্লাপাক কি দোজকের আগুনে পুড়াবেন? আপনার কি মনে হয়? আমার মনে হয় পুড়াবেন না। ওদের তুচ্ছ মশা মাছিকে শাস্তি দেওয়ার কিছু নাই। আমি বললাম, আল্লাহর কাছে মানুষ তো মশা মাছির মতোই তুচ্ছ, মানুষকে তিনি কেন শাস্তি দিবেন? আলম গম্ভীর হয়ে বলল, এটাও একটা বিবেচনার কথা। এটা নিয়ে আলাদাভাবে চিন্তা করতে হবে। এলিতার ঘুম ভাঙল রাত 8টা বাজার কিছু আগে। লোডশেডিং হচ্ছে বলে বাতি জ্বলছে না। টেবিলের উপর 2টা মোমবাতি জ্বলছে। মশারির ভেতর এলিতা অবাক হয়ে বসে আছে। ঘরে আলো আধারের খেলা। এলিতা বিস্মিত গলায় বলল, আমি কোথায়? আমি বললাম, তুমি আমাদের মেস বাড়ির একটা ঘরে। আমার মাথার উপরে জালের মতো এই তাঁবুটা কি? একে বলে মশারি। ঘুমের মধ্যে যেন মশা বা মাছি তোমাকে বিরক্ত না করে, তার জন্যই এ ব্যবস্থা। আমি ভেবেছিলাম মারা গেছি, মৃত্যুর পর আমার আত্মাকে আটকে রাখা হয়েছে। কি যে ভয় পেয়েছিলাম। ভয় কেটেছে? হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়েছে। 10 মিনিটের মধ্যে তোমার খাওয়ার ব্যবস্থা হবে। আজ আমরা যা দেব তাই খাবে। খাওয়া দাওয়া শেষ হলে তোমাকে হোটেলে পৌঁছে দেব। এখানকার টয়লেটগুলির অবস্থা খুবই খারাপ, তারপরেও একটা পরিষ্কার করে রাখা হয়েছে। একটা মোমবাতি হাতে নিয়ে আমার পেছনে পেছনে আসো, আমি দেখিয়ে দিচ্ছি। এলিতা বলল, আমি তোমাকে বলেছিলাম আমার ভয় কেটেছে, আসলে কাটেনি।
আমার এখনো মনে হচ্ছে আমি মৃত, আমার সোল তোমার সঙ্গে ঘুরছে। আমি বললাম, কিছুক্ষণের মধ্যেই তুমি আলো ঝলমল 5 স্টার হোটেলে যাবে, তখন আর নিজেকে মৃত মনে হবে না। খেতে বসে এলিতা বলল, কাঁটা চামচ কোথায়? আমি তো হাত দিয়ে খেতে পারি না। আমি বললাম, বাংলাদেশের খাবার হাত দিয়ে স্পর্শ করে তারপর মুখে দিতে হয়, এটাই নিয়ম। একবেলা আমাদের মতো খেয়ে দেখো। এলিতা খাওয়া শেষ করলো গম্ভীর মুখে। খাবার তার পছন্দ হচ্ছে কিনা তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে ডুডু কুচকাচ্ছে, তা দেখে মনে হয় খাবার ভালো লাগছে না। এলিতা খাওয়া শেষ করে সিগারেট ধরাতে ধরাতে বলল, আমি আমার জীবনে ভালো যত খাবার খেয়েছি আজকেরটা তার মধ্যে আছে। আমি ফুড শিরোনামে যেসব ছবি তুলব সেখানে এই খাবারের ছবিও থাকবে। গরম ভাত থেকে ধোঁয়া উঠছে, গরম ভাত একজন হাত দিয়ে স্পর্শ করছে। আজকের খাবারের শেফকে? আমি আলমকে পরিচয় করিয়ে দিলাম। এলিতা অবাক হয়ে বলল, আপনার চোখে পানি কেন? আমি বললাম, সামান্য খানা বিষয়ে এত ভালো কথা বলছেন, এই জন্য চোখে পানি এসেছে। সিস্টার, আমি ক্ষমা চাই। এলিতা বলল, আপনার চোখের পানি দেখে আমি খুবই অবাক হয়েছি। আপনি কি ফুল টাইম শেফ? কোন রেস্টুরেন্টে কাজ করেন? আলমের চোখের পানির পরিমাণ আরও বাড়ল। তার চরিত্রে যে এমন স্যাঁতস্যাঁতে ব্যাপার আছে তাই প্রথম জানলাম। আমি এলিতাকে বললাম, আলম কোনো প্রফেশনাল কুক না, তিনি নিজের খাবার নিজে রেঁধে খান, দরজা জানলা বন্ধ করে দিনরাত চিন্তা করেন। এলিতা বিস্মিত গলায় বলল, কি চিন্তা করেন? জটিল সব বিষয় নিয়ে চিন্তা করে, যেমন গতকাল চিন্তা করেছেন মশাদের সোল আছে কিনা তা নিয়ে। বলো কি? তোমার যদি চিন্তার কোনো সাবজেক্ট থাকে আলমকে বললেই তিনি চিন্তা শুরু করে দিবেন। চিন্তার জন্য তিনি কি কোনো ফিস নেন? না। আমরা এলিতাকে সোনারগাঁ হোটেলে নামিয়ে দিয়ে এলাম। আলম বললেন, সিস্টার যাই। এই দুটি শব্দ বলতে গিয়ে তার গলা ভেঙে গেল এবং চোখ ছলছল করতে লাগলো। এলিতা অবাক হয়ে বলল, ও গড, হোয়াট এ স্ট্রেঞ্জ ম্যান। এলিতা তার প্রথম ছবির সন্ধানে বের হবে। বাহন হিসেবে সে সাইকেল চেয়েছিল, সাইকেলের বদলে রিকশার ব্যবস্থা হয়েছে। রিকশা এলিতার পছন্দ হয়েছে। এলিতার পেছনে পেছনে আমার থাকার কথা। আমি আরেকটা রিকশা নিয়েছি। আমাদের সঙ্গে একটা ভ্যান গাড়িও আছে। সেখানে আলো এবং কাদের বসে আছে। তাদের সঙ্গে নানান ধরনের রিফ্লেক্টর, সানগান। ছবি তুলতে এত কিছু লাগে জানতাম না। এলিতা বলল, আমরা দুজনে তো এক রিকশাতে যেতে পারি। আমি বললাম, তা সম্ভব না। সম্ভব না কেন? গায়ের সঙ্গে গা লেগে যেতে পারে। তাতে অসুবিধা কি? আমি বললাম, গায়ের সঙ্গে গা লাগলে তোমার শরীরে ইলেকট্রন আমার শরীরে ঢুকবে, আমার কিছু ইলেকট্রন যাবে তোমার শরীরে, দুজনের মধ্যে বন্ধন তৈরি হবে। এটা ঠিক হবে না। এলিতা বিরক্ত গলায় বলল, এমন উদ্ভট কথা আমি আগে শুনিনি। আমি অনেকের সঙ্গে গায়ে গা লাগিয়ে বাসে ট্রেনে ঘুরেছি, কারোর সঙ্গে আমার কোনো বন্ধন তৈরি হয়নি। আমি বললাম, কেন হয়নি বুঝতে পারছি না, বন্ধন হবার কথা। একজন সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো তোমার মধ্যে সাধু স্বভাব চলে আসবে। দুষ্ট লোকের সঙ্গে কিছুদিন থাকো তোমার মধ্যে ঢুকবে দুষ্ট স্বভাব। বক্তৃতা বন্ধ করো, বেশি কথা বলা মানুষ আমি পছন্দ করি না। আমি বললাম, হুট করে মাঝখান থেকে বক্তৃতা বন্ধ করা যায় না। শেষটা শোনো, আমাদের কালচার বলে পাশাপাশি 7 পা হাঁটলে বন্ধুত্ব হয়। তুমি ছবি তুলতে এসেছো, দেশের কালচার মাথায় রেখে ছবি তুলবে। এখন বলো, কিসের ছবি তুলবে? ডাস্টবিনের ছবি। ডাস্টবিনে মানুষ খাদ্য অনুসন্ধান করছে এরকম ছবি। এই ছবি তুলতে পারবে না। কেন পারবো না? তোমাদের দেশে ভাবমূর্তি নষ্ট হবে এই জন্যে পারবো না। আমি বললাম, এলিতা শোনো, দেশের ভাবমূর্তি নিয়ে আমার মাথা ঘামাই না। এই ছবি তুলতে পারবে না
কারণ ডাস্টবিনে এখন কেউ খাদ্য খুঁজে না। এলিতা বলল, তুমি স্বীকার করতে চাইছো না, কিন্তু আমি জানি তোমাদের দেশে ডাস্টবিনে খাবার খোঁজা হয়। আমি ভিডিও ফুটেজে দেখেছি, বানানো ফুটেজ দেখেছো। আমাদের দারিদ্র্য দেখতে তোমাদের ভালো লাগে বলেই নকল ছবি তোলা হয়। আমি তোমাকে ঢাকা শহরের প্রতিটি ডাস্টবিনে নিয়ে যাব। যদি এরকম দৃশ্য পাও, অবশ্যই ছবি তুলবে। এলিতা বলল, তুমি রেগে যাচ্ছ কেন? আমি বললাম, আমি মোটেও রেগে যাচ্ছি না। তুমি চাইলে ডাস্টবিনে খাবার খুঁজছে এমন কিছু নকল ছবি তোলার ব্যবস্থা করা যাবে। কয়েকজন টোকাইকে বললেই এরা খাবার খোঁজার চমৎকার অভিনয় করবে। টোকাইরা ভালো অভিনয় জানে। বাংলাদেশের টোকাই নাট্যদল পর্যন্ত আছে। টোকাই কি? যারা ফেলে দেওয়া জিনিসপত্র খুঁজে বেড়ায়, এরাই টোকাই। এলিতা বলল, টোকাই লাগবে না, আমি টোকাই ছাড়াই ছবি তুলব। মিথ্যা ছবি আমি তুলি না। ঢাকা শহরের ডাস্টবিনে ডাস্টবিনে বিকাল পর্যন্ত ঘুরলাম। কোথাও খাবারের সন্ধানে কাউকে ঘুরতে দেখা গেল না। এক জায়গায় একটা বালিকাকে পাওয়া গেল। সে নাকে জামা চাপা দিয়ে কাঠে দিয়ে ময়লা ঘাটাঘাটি করছে। সে জানালো, ডাস্টবিনে মাঝে মাঝে দামি জিনিস পাওয়া যায়। সে নিচে একবার একটা মোবাইল ফোন পেয়েছিল, 100 টাকায় একজনের কাছে বিক্রি করেছে। খাবারের ছবি একটা শেষ পর্যন্ত তোলা হলো। ফুটপাতে পা নামিয়ে খালি গায়ে এক বৃদ্ধ ললিপপ আইসক্রিম খাচ্ছে। বৃদ্ধের মাথার চুল দাড়ি ধবধবে সাদা। তার হাতে আইসক্রিমের রং টকটকে লাল। সাদা এবং লালের কন্ট্রাস্টে সুন্দর দেখাচ্ছে। এলিতা বলল, খুব সুন্দর ন্যাচারাল আলো পেয়েছি, ছবিটা ভালো হবে। আমি বললাম, এই আলোর আমাদের দেশের একটা নাম আছে, একে বলে কন্যা সুন্দর আলো। এই আলোর বিশেষত্ব হচ্ছে কালো মেয়েদের এই আলোয় ফর্সা লাগে। তোমার দেশে ফর্সা লাগাটাকে খুব জরুরি? হ্যাঁ, আমরাও তোমাদের মতো। আমাদের মতো মানে? তোমাদের দেশে তামাটে গায়ের রং হওয়া খুবই জরুরি। অনেক ডলার খরচ করে রোদে পুড়ে তোমরা গায়ের রং বদলাও। আমরা শুধু বিশেষ এক সময়ের আলো গায়ে মেখে ফর্সা হয়ে যাই। এই জন্যে আমাদের টাকা পয়সা খরচ করতে হয় না। এলিতা বলল, তুমি কি প্রমাণ করার চেষ্টা করছো যে তোমরা শ্রেষ্ঠ? কিছু প্রমাণ করার চেষ্টা করছি না। এলিতা বলল, এই বৃদ্ধ খালি গায়ে বসে আছে, তাকে জিজ্ঞেস করো, আমি যদি তাকে একটা শার্ট বা সোয়েটার কিনে দিই, সে কি নিবে? তুমি শার্ট বা সোয়েটার উপহার হিসেবে দেবে নাকি ভিক্ষা হিসেবে দেবে? উপহার হিসেবে দিলে তাকে জিজ্ঞেস করার দরকার নেই। আমরা কাউকে জিজ্ঞেস করে উপহার দিই না। এলিতা বলল, তুমি বাজে তর্ক করতে পছন্দ করো। তোমাকে সঙ্গে নিয়ে আমি আর বের হব না। আমি কি চলে যাব? হ্যাঁ। আমি বললাম, আলম আর কাদের থাকুক, ওরা তো আর কথা বলে তোমাকে বিরক্ত করছে না। দুজনে মুগ্ধ হয়ে তামার কাণ্ডকুণ্ড দেখছে। ওরা থাকুক। আমার আজকে দিনের পেমেন্টটা আলমের হাতে দিয়ে দিও। আমি রিক্সা থেকে নেমে হেঁটে রওনা দিলাম। ইচ্ছা করছে মাথা ঘুরিয়ে এলিতার মুখের ভাব দেখি। কাজটা করা গেল না, কারণ আমার মহান পিতা এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে গেছেন। তার বাণী সমগ্রের একটি শিরোনাম বিদায়। তিনি লিখেছেন, পুত্র হেমু, তুমি যখন কারো কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করবে, তখন পেছনে ফিরে তাকাবে না। পেছন ফিরে তাকানো অর্থ মায়া নামক ভ্রান্তিকে প্রশ্রয় দেওয়া। তুমি তা করতে পারো না। মৃত্যুপথযাত্রী মানুষ কখনো কারো কাছ থেকে বিদায় নেয় না। তখন মায়া নামক ভ্রান্তি তাকে ত্যাগ করে, ভয় নামক অনুভূতি গ্রাস করে। সে পৃথিবী ছেড়ে যেতে চায় না। মহাপুরুষরাই শুধু মৃত্যুর সময় উপস্থিত সবার কাছ থেকে বিদায় নেন। সন্ধ্যাবেলা আলম এবং কাদের বিমর্ষ মুখে ফিরে এলো। তারা আমার জন্য খামে ভর্তি করে $100 একটা নোট এনেছে। তার সঙ্গে এলিতার লেখা চিঠি। চিঠি ইংরেজিতে লেখা। ডিয়ার হিমু দিয়ে শুরু করা হলেও ডিয়ার শব্দটি কেটে দেওয়া হয়েছে। চিঠির বঙ্গানুবাদ, হিমু, তোমার প্রাপ্য ডলার পাঠানো হয়েছে। তোমাকে কিছু কথা বলার প্রয়োজন বোধ করছি। তুমি বুদ্ধিহীন একজন মানুষ। বুদ্ধিহীনরাই তর্কবাজ হয়।
বুদ্ধির অভাব তর্ক দিয়ে ঢাকতে চায়। তুমি নানান বিষয়ে আমাকে শিক্ষিত করার চেষ্টা করে যাচ্ছ। বিষয়টা অত্যন্ত বিরক্তিকর। আমি তোমার দেশে শিক্ষা সফরে আসিনি, নিজের কাজ নিয়ে এসেছি। তোমাকে কঠিন কঠিন কথা লিখলাম, তার জন্য আমি যে খারাপ বোধ করছি তা না। তোমার সার্ভিসের আমার আর প্রয়োজন নেই। তবে মিস্টার আলম এবং কাদেরকে আমার প্রয়োজন। ওরা নিয়মিত আসবে, আলোচনা সাপেক্ষে তাদের পেমেন্ট ঠিক করা হবে। এলিতা। আমার বেকার জীবনের শুরু আলম এবং কাদেরের কর্মময় সময় শুরু। এরা দুজন ভোরবেলা ভ্যান নিয়ে চলে যায়, সন্ধ্যাবেলা ফিরে। এদের কাছ থেকে নানান ধরনের ছবি তোলা গল্প শুনি। কয়েকটি উল্লেখ করা যায়। ফটোগ্রাফের নামগুলি আমার দেয়া। এরিতা নিশ্চয়ই ইংরেজিতে সুন্দর নাম দিবে, কুকুর এবং ইলিশ। এই ফটোগ্রাফটা কারওয়ান বাজার মাছের আড়তে তোলা। একজন ইলিশ মাছের ঝাঁকা নিয়ে বসেছে। কুচকুচে কালো এক কুকুর এসে ইলিশ মাছ মুখে দিয়ে দৌড়াচ্ছে। কুকুরের পেছনে দুনিয়ার ছেলেপুলে। কুকুর ইলিশ মাছ মুখে নিয়ে রাস্তা পার হচ্ছে। রাস্তার দুপাশে গাড়ি থেমে আছে। ফটোগ্রাফটা এই সময় তোলা। কুকুর ইলিশ মাছ মুখে নিয়ে অবাক হয়ে তাকাচ্ছে। তাকে নিয়ে এত হইচই কেন হচ্ছে তা বুঝতে পারছে না। পিতা পুত্র এবং সাগরকলা। এই ফটোগ্রাফটা সোহরাওয়ার্দী উদ্যানে বেঞ্চে তোলা। পিতা এবং পুত্র বসে আছে। বাবার হাতে একটা সাগরকলা, ছেলের হাতে একটা সাগরকলা। বাবা তার হাতে কলা ছেলেকে খাওয়াচ্ছে, ছেলে তার হাতের কলা বাবাকে খাওয়াচ্ছে। ইটালিয়ান হোটেলের রুটি। রাস্তার পাশে ইট বিছানো খাবারের দোকান। অতি বৃদ্ধ একজন রুটি খাচ্ছে, তার হাতে কাঁচামরিচ। সে কাঁচামরিচের দিকে তাকিয়ে রুটি খাচ্ছে। কষায়ের চা পান বিরতি। ফটোগ্রাফটা নিউ মার্কেটে কষায়ের দোকানে তোলা। গরুর বড় বড় রান ঝুলছে। রানের ফাঁকে কষাইকে দেখা যাচ্ছে, তার হাতে গ্লাস ভর্তি চা। একটা গরুর কাটা মাথা কষায়ের পাশে রাখা। মনে হচ্ছে গরুর মাথা অবাক হয়ে কষায় চাপড়ান দৃশ্য দেখছে। এলিতা আমাকে বিদায় করে দিয়েছে, কাজে মাজেদা খালার মোবাইল ফেরত দিয়ে আসতে হবে। আমি মোবাইল ফেরত দিতে গেলাম। খালু সাহেবের মানিব্যাগ সঙ্গে নিলাম। কিছু টাকা খরচ করে ফেলেছিলাম, এলিতার ডলার ভেঙে টাকা করে নিলাম। তারপরে 50 টাকা কম হলো। মাজেদা খালা আমাকে দেখে তীক্ষ্ণ গলায় বললেন, এলিতা মেয়েটা কতটা অভদ্র তুই জানিস? না তো। ওকে কয়েকবার টেলিফোন করেছি, বাসায় লাঞ্চ করতে বলেছি, সে আসেনি। টেলিফোন করি, মিস কল হয়ে থাকে। এই মেয়ে কল রিটার্ন করে না। তার জন্য সব কিছু করে নিলাম, আমি এখন কিনা আমাকেই চিনে না। নিজেকে সে কী ভাবে? রূপবতী মেয়ে হয়ে আমার মাথা কিনে নিয়েছে। আমার মাথা এত সস্তা না। এখন বল, তোর সঙ্গে তার ব্যবহার কেমন? অভদ্র মেয়ের গাইড হবার দরকার নেই, তুই চাকরি ছেড়ে দে। খালা থামতেই আমি বললাম, চাকরি ছাড়ার উপায় নেই খালা। এলিতা আমার চাকরি নট করে দিয়েছে। 4 দিন হলো পথে পথে বেকার ঘুরছি। বলিস কি? বিয়েটা মনে হয় হলো না। এই নিয়ে তুই ভাবিস না, রূপ দিয়ে কিছু হয় না। মেয়েদের রূপ আর পদ্মপাতার জল একই। মন খারাপ করিস না। আচ্ছা, করব না। খালু সাহেবের টেলিফোনের ব্যাপারটা কিছু হয়েছে? আমার ধারণা ধরে ফেলেছি। লোক লাগিয়েছি, সে পাত্তা লাগাচ্ছে। আমার কাছে 72 ঘন্টা সময় চেয়েছিল। আগামীকাল 72 ঘন্টা পার হবে। এসিড কবে ঢালবে? বুঝতে পারছি না। তাড়াহুড়া করবে না। তাড়াহুড়ার ব্যাপার না, এসিড ঠিক মতো ঢালতে হবে। বেঁচে থাকলেও চোখ যেন যায়। মাজেদা খালা হতভম্ব গলায় বললেন, এইসব কি ধরনের কথা? আমি বললাম, তুমি মুখে এসিড ঢালবে, সব ঠিক থাকবে, তাও তো হবে না। মাজেদা খালা বললেন, তুই একটা ক্রিমিনাল, তুই আর এই বাড়িতে আসবি না। খালু সাহেবের পরকীয়া প্রেমের কি হবে? এত বড় একটা অন্যায় চোখ বুজে সহ্য করবে? একটা কেন, 10টা পরকীয়া করুক, তার জন্য আমি চোখ গেলে দেব? তুই আমাকে ভাবিস কি? তোর অ্যাসিডের বোতল নিয়ে এক্ষুনি বিদায় হ। আর এই বাসায় আসবো না? অবশ্যই না। খালু সাহেবের সঙ্গে শেষ দেখা করে যাই। খালু সাহেব শোবার ঘরে আধশোয়া হয়ে ন্যাশনাল জিওগ্রাফি পড়ছেন। টিভি চলছে। টিভি তো ন্যাশনাল জিওগ্রাফি, ডাবল অ্যাকশন।
আমাকে ঢুকতে দেখে খালু সাহেব মহা বিরক্ত গলায় বললেন, হুট করে ঘরে ঢুকে পড়লে, সামান্য ভদ্রতার ধারও ধারণা। ব্যক্তিগত শোবার ঘর তো গণবৈঠকখানা না, ইচ্ছা হলো ঢুকে পড়লে। আমি বললাম, ধোয়া বাবার কাছে গিয়েছিলাম, উনি মানিব্যাগ উদ্ধার করেছেন, মানিব্যাগ নিয়ে এসেছি, সব ঠিকঠাক আছে কিনা দেখে নিন। হতভম্ব খালু সাহেব মানিব্যাগ হাতে নিলেন, উল্টে পাল্টে দেখলেন। চোখ ছানা বড়া হওয়া বলে একটা কথা বাংলা সাহিত্যে প্রচলিত আছে। খালু সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেল, তবে বেশ বড় সাইজের ছানা বড়া। আমি বললাম, ধোয়া বাবা আপনার কাছে ক্ষমা চেয়েছেন। কেন? মানিব্যাগ থেকে উনি 50টা টাকা রেখে দিয়েছেন, খড় কিনবেন। খড়ে পানি দিয়ে ভেজানো হবে, সেই ভেজা খড় জ্বালানো হবে, এতে প্রচুর ধোঁয়া হয়। খালু সাহেব, যাই, ভালো থাকবেন, আপনার সঙ্গে আর দেখা হবে না। দেখা হবে না কেন? মাজেদা খালা আমাকে এ বাড়িতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আমি চলে এলাম। খালু সাহেব তাকিয়ে রইলেন তার মানিব্যাগের দিকে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজ থেকে হিমু এবং একটি রাশিয়ান পরী। আসছিল এর দ্বিতীয় পর্ব। আমার এই গল্প পাঠ আপনার কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।